ভারত সরকার বারবার ঘোষণা করছে যে আপনাদের দেশ থেকে আতঙ্কবাদের সমস্যা একেবারে শেষ হয়ে গেছে। চারিদিকে শান্তি আর শান্তি। আমাদের দেশ আপনাদের রাজ্যকে স্বাধীন করার জন্য কোটি কোটি টাকা খরচা করে চলেছে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাদের মনোবল শেষ হতে চলেছে। এরকম নয় বালুচি সাহেব, আমরা এখনো লক্ষ্যে অবিচল এবং আমাদের উৎসাহে কোনো ভাটা পড়েনি। আমরা আমাদের রাজ্যকে হিন্দুস্তান থেকে আলাদা করেই ছাড়ব। এই হিন্দুস্তানি সরকার আমাদের কি দিয়েছে? এই জমি, যাকে সবাই ভূস্বর্গ বলে। এখানে বসবাসকারী মানুষ নরকের থেকেও কদর্য জীবন যাপন করে। সত্যি কথা বলতে কি, আপনারা আপনাদেরই দেশে কৃতদাসের জীবন যাপন করছেন। না আপনাদের এই দেশ সুরক্ষিত, না আপনারা। আরে আমি তো আপনাদের ভাই, আর এর জন্য আমার কর্তব্য হলো আপনাদের সাহায্য করা। আমরা আপনাদের রাজ্যকে একটা দেশ রূপে পৃথিবীর মানচিত্রে দেখতে চাই। আপনাদের নিজস্ব সরকার হোক, নিজস্ব চিহ্নে পয়সা হোক, আর আপনাদের নিজস্ব পতাকা হোক, এইটাই আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ আমরাও এটা দেখতে চাই সাহেব। এর জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আগুনের এমন এক ভয়ঙ্কর লেলিহান শিখা জ্বলে উঠবে এই রাজ্যে, যাতে হিন্দুস্তানের সরকার কেঁপে যাবে। এটা তো আমরা হাজারবার বলেছি, এই রাজ্য, আমাদের এই দেশ ভারতবর্ষের একটা অটুট অংশ, আর এটা আমরা আমাদের দেশ থেকে আর কোনো মতেই আলাদা হতে দেব না। আর এর জন্য আমাদের যত বলিদান দিতে হোক না কেন, স্বাধীনতা এই রাজ্যবাসীর চাহিদা নয়, কারণ তারা ভালো মতোই জানে যে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার স্লোগান কিছু দেশদ্রোহীর পছন্দ। আর ওরা কারা? ওরা জানতে চান আপনারা? ওরা আমাদের প্রতিবেশী পাকিস্তানের হাতের কাঠ পুতুল। আর এই মসুদ কাদির সাহেব, যে নিজেকে এই রাজ্যের অনেক বড় রক্ষাকর্তা মনে করেন, নেতা মনে করেন, জানতে চান উনি কে? ইনি হচ্ছেন প্রতিবেশী দেশের কেনা গোলাম। একে গ্রেপ্তার করে সবার সামনে চৌরাস্তার মোড়ে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, কারণ এ আমাদের দেশের গদ্দার আর আমাদের শত্রুও বটে। আজ থেকে ৬৬ বছর আগে আমাদের কিছু ভাই নিজের ঘর ছেড়ে কুপরামর্শ শুনে ওখানে গিয়েছিল। আজ ওরা ওদেশে ম্লেচ্ছ উদ্বাস্তুও বটে। আর আজ আপনারা ভারতবাসী হওয়াতে গর্ববোধ করা উচিত। এর জন্যই আমাদের ডাক্তার ইকবাল ঠিকই বলেছেন, সত্যি বলেছেন, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। নূর মোহাম্মদ আজাদ। বজ্জাত, দেশের শত্রু। থু! মাসুদ কাদির দেশের বিশ্বাসঘাতক। ওকে সবার সামনে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। এটাই বলেছিলি না তুই তোর ইন্টারভিউতে? হ্যাঁ, এটাই বলেছিলাম। তাহলে তুই কে? ভারতীয় রাজতন্ত্রের দালাল? দেশকে বেচে দেওয়ার সওদাগর? আসনের লোভী লিডার? গদ্দার আমি না, গদ্দার তুই। এই খুন খারাপির মধ্যে কোনো কিছু পাওয়ার নেই রে নূর। আমি জানি সুলতান বলছি তোকে বেইমানির রাস্তায় অনেক অনেক দূর নিয়ে গেছে, কিন্তু এখনো কিছু বিগ্রহীনি। চলে আয় আমাদের সাথে, আর একজন সত্যিকারের ভারতবাসী হয়ে বাঁচতে শেখ, আর নিজেকে আইনের কাছে সঁপে দে। আইন? থু! এই সময় তো আমি তোকে মৃত্যুর কাছে পাঠাতে চাই। স্বাধীনতার রক্ত চাই, স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয়, আর রক্ত দিতেও হয়। বিগত 4 দিনের মধ্যে
ওরা অনেক বড় বড় মানুষকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বোমার বিস্ফোরণ হচ্ছে, আর সাধারণ মানুষগুলো এত আতঙ্কিত যে তারা ঘর থেকে বাইরেই বেরোতে পারছে না। সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। খবরের কাগজগুলোতে বড় বড় অক্ষরে লেখা হয়ে গেছে এই রাজ্যতে আইন ও শৃঙ্খলা বলে কোনো জিনিসই নেই। এখানে তো সন্ত্রাসবাদের রাজত্ব চলছে। দিল্লি থেকে আমার কাছে বারবার ফোন আসছে, আর আমি তার জবাবদিহি করতে করতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছি। সন্ত্রাসবাদের ঝড় আমাদের রাজ্যের শান্তি নষ্ট করেছে। যত তাড়াতাড়ি সম্ভব তা রুখতে হবে, না হলে আমাকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। পুলিশ তার নিজের কাজ খুব দায়িত্ব সহকারেই করছে স্যার। আমরা ওদের অনেক ঠিকানায় তল্লাশিও চালিয়েছি। দুর্ভাগ্যবশত ওরা বারবার পালিয়ে গেছে। আপনারা যে করেই হোক মাসুদ কাদির আর নূর মোহাম্মদ আজাদকে অবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ওদের দুজনের জন্যই সন্ত্রাসবাদ এ রাজ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি আপনার কথা বুঝতে পারছি স্যার। যেমন করে বিষে বিষে বিষক্ষয় হয়, তেমনি করে আতঙ্কবাদের তুফানকে আটকানোর জন্য তুফানের প্রয়োজন। আমি কিছু বুঝতে পারছি না। অর্জুন সিংহ তুফানের নাম তো আপনি শুনেছেন। ও সেই ব্যক্তি যাকে কোর্ট মার্শাল করে ফৌজ থেকে বার করে দিয়েছে। ও নির্দোষ ছিল, ভুল ওই পুলিশটা ছিল যাকে অর্জুন সবার সামনে মেরেছিল। আসলে এই পুলিশটাই অর্জুনকে প্রথম গায়ে হাত তুলেছিল। অর্জুনের ভুল শুধু একটাই ছিল যে সিনিয়র অফিসারের পারমিশন ছাড়াই ও ওই লোকটাকে মেরে ধরে রক্তাক্ত করে দিয়েছিল। এখন এই অর্জুন সিং আমাদের কি কাজে লাগবে স্যার? উগ্রবাদকে যদি শেকড় থেকে উপড়ে ফেলতে হয়, তাহলে উগ্রবাদীদের লিডার মাসুদ কাদির আর নূর মোহাম্মদ আজাদকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু ওদেরকে ধরা অত সহজ নয়। এই জন্য একটা মিশনের দরকার। ক্যাপ্টেন অর্জুন সিংহ তুফান একজন বাহাদুর ও বুদ্ধিমান অফিসার। যদিও এখানকার পুলিশের সঙ্গে মিলে এই মিশনকে পুরো করার দায়িত্ব যদি গ্রহণ করে, তাহলে আমি অ্যাসিওর করছি স্যার, আতঙ্কবাদের বিনাশ খুব সহজেই হবে। দুটো রুটি একটা তরকা ডাল দাও। থ্যাংক ইউ ভেরি মাচ ক্যাপ্টেন অর্জুন সিং। আপনার জন্য এই ভয়ঙ্কর অপরাধী ধরা পড়ল। আপনি আইন ও পুলিশের যা সাহায্য করলেন তার জন্য আমি কৃতজ্ঞ। খাওয়ার সময় ডিস্টার্ব করো না।
মেজর ইজ কল ইউ। আই এম সরি স্যার, আমার এই মিশনে বিন্দুমাত্র আগ্রহ নেই। এমনিতেও আমাকে ফৌজ থেকে বিতাড়িত করে দিয়েছে। আপনি এই দায়িত্বটা অন্য কোনো বড় অফিসারকে দিয়ে দিন। অর্জুন, আমার চোখের সামনে উগ্রবাদীদের যোগ্য জবাব দেওয়ার জন্য তোমার চেয়ে ভালো আর যোগ্য অফিসার আর কেউ নেই। পুরনো কথা ভুলে যাও, এখন এই রাজ্যে তোমাকে খুব প্রয়োজন। স্যার, যখন আমাকে কোর্ট মার্শাল করে ফৌজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন আমাকে কারোর প্রয়োজন ছিল না, না এই ফৌজের, না এই রাজ্যের, না এই দেশের। আমি একটা জলজান্ত মানুষ স্যার, কোনো মেশিন গান নই যেটা শুধুমাত্র প্রয়োজন হলেই উঠিয়ে চালিয়ে দিলেন। তুমি আমাকে বাধ্য করো না অর্জুন, তুমি তো ভালোভাবেই জানো ফৌজের আইন অনুযায়ী আমি জবরদস্তি তোমাকে এই মিশনের জন্য রাজি করাতে পারি। অবশ্যই আপনি আমায় জোর করে মিশনের জন্য রাজি করাতে পারেন, শুধু শরীরটাকে, তো আত্মাকে নয়। এটাও আপনি ভালো করে জানেন যে লড়াইয়ে সৈনিকের মনের ইচ্ছাই থাকে না, সেই লড়াই কোনোদিন জেতা সম্ভব নয়। আই এম সরি টু ডিসওবে ইউ স্যার। ওয়েলকাম কর্নেল কাজাফি। আপনার গ্রেপ্তারির খবর শোনার পর আমি খুব বিচলিত হয়ে পড়েছিলাম, কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল যে আপনি হিন্দুস্তানি পুলিশের আস্তানা থেকে যে কোনো সময় পালিয়ে আসতে সক্ষম হবেন। এবার আমাদের এখানের মিশনের কাজকর্ম তুমি সামলাবে। আমি এখানের পুলিশের নজরে এসে গেছি, এবার আমার এখানে থাকা ঠিক হবে না। বর্ডারের ওই পারে যে আমাদের ট্রেনিং সেন্টারটা আছে, আমি ওখানে সেইখান থেকে গাইড করব, আর তুমি এখানে মাসুদ কাদিরের দেখাশোনা করবে, বুঝলে? কতদিন জ্বালাবে আমাকে? তোমার আমার প্রতি একটুও নজর নেই, কিন্তু আমিও হার মানতে রাজি নই। মানলাম তোমাকে সময় পাথর বানিয়ে দিয়েছে, কিন্তু আমিও আগুন, তোমাকে গলিয়েই ছাড়ব। পাঞ্জাবি না বাঙালি, মুন্নাঞ্চন করে কালি, হয়ে 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 পাঞ্জাবি না বাঙালি, মুন্নাঞ্চন করে কালি, সর্বনাশ পিছু তোর দিস যতই গালাগালি, হ্যাপি লাগছে পাগলি। হয়ে সনিকুড়ি সনিকুড়ি সনিকুড়ি, তুই যে আমার সনিকুড়ি, সনিকুড়ি সনিকুড়ি সনিকুড়ি, তুই যে আমার সনিকুড়ি। বাজে কথা বলিস না, পিছু পিছু ঘুরিস না, বাজে কথা বলিস না, পিছু পিছু ঘুরিস না, চুপি চুপি বাড়ি যা, কথায় যে ডাল গলবে না, বুঝলি কি রে পাগলা? সোনি করে সোনি করে সোনি করে, আমি যে নয় তোর সোনি করে, সোনি করে সোনি করে সোনি করে, আমি যে নয় তোর সোনি করে। সোনি কুড়ি সোনি কুড়ি সোনি কুড়ি, সোনি করে সোনি করে সোনি করে, সোনি কুড়ি সোনি কুড়ি সোনি কুড়ি, সোনি করে সোনি করে সোনি করে। अरे चिकनी बदन हाय होय रब्बा, सेक्सी चलन हाय होय रब्बा, ভালোবাসি তোকে যে কি করি বল, তুই এখনই ডুবে মরি, পারবো না রে পাগলি।
সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি হো বাজে কথা বলিস না, পিছু পিছু ঘুরিস না, চুপি চুপি বাড়ি যা, কথায় যে ডাল গলবে না, বুঝলি কি রে পাগলা। সনি করে সনি করে সনি করে আমি যে নয় তোর সনি করে, সনি করে সনি করে সনি করে আমি যে নয় তোর সনি করে। পাগল দিওয়ানা এই যে হায় রব্বা, কি যে করি ভেবে মরি হায় রব্বা, যা বলি পাগল যে তাই করে, হাসি যদি তখনই ভেবে মরে, পারবো না রে পাগলা। সনি করে সনি করে সনি করে আমি যে নয় তোর সনি করে, সনি করে সনি করে সনি করে আমি যে নয় তোর সনি করে। पंजाबी ना बंगाली মনাঞ্চন করে খালি, ছাড়বো না যে পিছু তোর দিস যতই গালাগালি, হেব্বি লাগছে পাগলি। সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি 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 তুই যে আমার সনিকুনি। বাজে কথা বলিস না, পিছু পিছু ঘুরিস না, চুপি চুপি বাড়ি যা, কথায় যে ডাল গলবে না, বুঝলি কি রে পাগলা। সনি করে সনি করে সনি করে আমি যে নয় তোর সনি করে। এই সময় আমি মেজর নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি তোমার কাছে এসেছি, তোমার এই ঘুমন্ত মনুষ্যত্বকে জাগানোর জন্য, তোমাকে মনে করাবার জন্য তুমি একজন আর্মি অফিসার পরে সবার আগে তুমি একজন ভারতীয়। তোমার এই জীবন দেশের মাটির কাছে ঋণী অর্জুন। তোমার এটা ভাবা উচিত নয় যে দেশ তোমার জন্য কি করেছে, বরং তুমি এটা ভাবো তুমি এ দেশের জন্য কি করতে পারো। যদি তুমি ভাবো যে মাটি তোমার মা, তাহলে তোমাকে এই কথাটা আত্মস্থ করতে হবে অর্জুন, এই গুলি বর্ষণ আর বোমার ধামাকা আর কোথাও নয়, তোমার মায়ের বুকের ওপর আছড়ে পড়ছে। তুমি একজন বাহাদুর অফিসার অর্জুন, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যদি তুমি এই দেশদ্রোহীদের বিরুদ্ধে হাতিয়ার তুলে নাও, তাহলে উগ্রবাদের এই ফসলকে গোড়া থেকে উপড়ে চিরদিনের মতো শেষ করে দিতে পারো তুমি। আপনি ঠিক বলেছেন স্যার। আমার অন্তরে সেই দেশপ্রেমিক মানুষটা হাউস থেকে বের করে দেওয়ার পর মারা গেছিল। আজ আপনি ওটাকে নতুন করে জাগিয়ে তুললেন। কিন্তু আমার একটা শর্ত আছে স্যার, এই লড়াই আমি আমার মতন করে লড়ব। এই লড়াইয়ে কোনো নেতা কিংবা কোনো মন্ত্রীর কোনো ইন্টারফেয়ারেন্স চলবে না, না কোনো হাইকমান্ডের ফোন। এই মিশন রিলেটেড কোনো ফয়সলা আমি ছাড়া আর কেউ করবে না। আমি হোম মিনিস্ট্রির সঙ্গে এই বিষয়ে সব কথা বলে নিয়েছি, আমরা তোমার শর্ত মঞ্জুর করলাম অর্জুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার, আই এম ইন্সপেক্টর ননিপাল। হ্যালো, প্লিজ সিট ডাউন। মেজর ব্যানার্জি আমাকে আপনার সহকারী হিসাবে আমাকে কাজ করতে পাঠিয়েছেন। আমার আতঙ্কবাদীদের অ্যাক্টিভিটিসের ব্যাপারে সম্পূর্ণ রিপোর্ট Yes, sir. চাই। এ হলো বালোচি, ওপারের এজেন্ট। আমাদের দেশে এর জন্যই আতঙ্কবাদ জারি রয়েছে। আর এ হলো গুল, মোটামুটি 12টা খুনের জন্য ওয়ান্টেড। আর এ হলো আজাদ, একে আতঙ্কবাদীদের ফৌজের কমান্ডার বলা হয়। এ হলো কাদির, মসুদ কাদির।
এদের সবার লিডার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান বালুচি সাহেব গাড়িটা পাঠিয়েছেন। এই গাড়ি কিসের জন্য? আমরা কি এটাতে করে ঘুরতে যাব? না বাবা, আমাদের কিছু নওজওয়ান ছেলে সীমান্ত পার করে ট্রেনিংয়ে যাবে। তাহলে আমাকেও পাঠিয়ে দাও না ট্রেনিং এর জন্য। আব্দুল্লাহ, এদিকে আয়। আসছি। কোনো ব্যাপার নিয়েই ঘাবড়ে যাবার কোনো দরকার নেই। তোমরা যেখানে ট্রেনিংয়ে যাচ্ছ সেই দেশ আমাদের ভাইয়ের। ওখানকার সরকার আমাদের স্বাধীনতা চায়। তোমাদের ওখানে কোনো রকমের অসুবিধাই হবে না। খুদা হাফেজ। খোদা হাফিজ। খুদা হাফেজ। কি ব্যাপার তোর? তোর পা কেন আটকে গেল? না, আমি ট্রেনিংয়ে যাব না। আমি জিজ্ঞেস করছি কিসের জন্য এই যুদ্ধ চালানো হচ্ছে? কি স্বাধীনতা চান আপনারা? এই দেশটা স্বাধীন, আর স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। তাহলে এই লড়াই কেন? তোর বয়স এখনো অনেক কম। সরকার এবং স্বাধীনতার ব্যাপার তোর মগজে এখন ঢুকবে না। ৬৬ বছর আগে দিল্লি থেকে যে স্বাধীনতা শুরু হয়েছিল তা আজ পর্যন্ত এখানে পৌঁছয়নি। আমি এবং আমাদের লোক আজও গোলামের থেকেও খারাপ জীবন যাপন করছে। উই আর সেকেন্ড ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি। যা, গাড়িতে গিয়ে বস। আপনারা যাই বলুন, কিন্তু আমি যাব না। দেখ, জেদ করিস না। ময়দানের যুদ্ধে যে সিপাহী একবার পিঠ দেখিয়ে চলে যায় তাকে গুলি করে মারতে হয়। হ্যাঁ, তাহলে চালাও গুলি। আমি তোমাদের গুলি আমার বুকের মধ্যে নিতে পারি, কিন্তু আমার দেশের সঙ্গে আমি গদ্দারি করব না। পাগলামো করিস না। না এই দেশ আমাদের, না এই দেশের মানুষগুলো আমাদের। এখানকার সরকার, এখানকার পুলিশ সবাই আমাদের শত্রু। আমাদের কোনো সাথী যখন পুলিশের গুলিতে মারা যায় তখন সেই লোকটার ভাগ্যে না জোটে কাফন না মাটি। আমার কথা শোন, এখন চলে যা। তুমি যাই বলো, কিন্তু আমি যাব না। আই এম নট কনভিন্সড। স্বাধীনতা রক্ত চায়। স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয় এবং রক্তটা দিতেও হয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি পুরোপুরি আজাদ ভাইকে খুন খারাপের জন্য দোষ দিতে পারছি না। সব দোষ কায়া আব্বুর। সরকারের সঙ্গে টক্কর দেওয়া এত সহজ নয়। আমার তো সব ইচ্ছে মনেই থেকে গেল। ভেবেছিলাম মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়ব। যদি আমি আব্বু বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তুমি আমাদের ব্যাপারে কিছু ভাবো না কেন? যদি সম্ভব হয় আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এখানে থাকতে পারবো না, আর থাকতে পারবো না এখানে। এটা যেমন সত্যি যে আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি, এবং এটাও সত্যি যে আমি আমার দেশের একজন সত্যিকারের সৈনিক। আর কখনো এখান থেকে তুমি আমাকে যাওয়ার জন্য বলবে না, নয়তো গুলি করে দেবো। বুঝেছো? ওরা কি ভাবছে কোনো ক্যাপ্টেন তুফানার সাথে আমাদের মুভমেন্ট নষ্ট হয়ে যাবে? কখনোই না। আজাদের কাছে একটু আগে খবর এসেছে কোনো এক ক্যাপ্টেন অর্জুন সিংহ তুফান আমাদের মুভমেন্টকে থামানোর জন্য এবং আমাদের খতম করবার জন্য স্পেশাল মিশনে এসেছে। কাল পর্যন্ত আমরা সরকারের নজরে বিদ্রোহের একটা ছোট্ট আগুনের ফুলকি ছিলাম,
কিন্তু আজকে সেটা একটা অগ্রুৎপাতে পরিণত হয়েছে, আর তার উপর লাগাম দেওয়া কোনো অর্জুন সিংহ তুফানের পক্ষে সম্ভব নয় বাবা। একদম সঠিক কথা বলেছ। এই রকম যুদ্ধে এরকম জেদ আর সাহসের প্রয়োজন। এটাকে তোমার বুকে জ্বলন্ত আগুনের মতন রাখবে। ওই ক্যাপ্টেনের কোনো কিছু করার আগেই ওর উৎসাহ শেষ করার জন্য আমাদের এক বড় ধরনের হাঙ্গামা করতে হবে। আমি ভেবে নিয়েছি কাদির সাহেব, কালকে খবরের কাগজে প্রথম পাতায় হোম মিনিস্টারের খুনের খবর থাকবে। পরিকল্পনা তো খুবই সুন্দর, কিন্তু তুমি তো কাল আমার সঙ্গে সীমান্ত পার করে আর্মস ডেলিভারি করতে যাবে, তাহলে এটা করবে কে? এই কাজটা ভুল করবে। হ্যাঁ বাবা, এই কাজটা আমি করব। হ্যাঁ, ধন্যবাদ বাবা। একটাও কথা বলবেন না, গুলি করে দেব। এখন আমি যা বলছি তাই করুন। চলুন আমার সাথে। খোদা সবসময় ধৈর্যশীল মানুষের পাশে থাকেন। আমাদের যে 5 সাথী পুলিশের গুলিতে মারা গেছে, ওদের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, শহীদ হয়েছে ওরা। ওরা কোনো প্রশ্ন ছাড়াই সিধে জান্নাতে পৌঁছে যাবে, কেননা এই জেহাদ, হোলি ওয়ার যা আমরা করছি, যা আমাদের মাতৃভূমি এবং আমাদের পতাকার সম্মানের লড়াই। যদি আমি ওই সময় আমার বন্ধুদের সাথে মারা যেতাম, কিন্তু আমি ওখান থেকে চোরের মতো পালিয়ে এসেছি বাবা, আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করব না বাবা। না ভুল, একজন সৈনিকের চোখের মধ্যে আমি জল না, হিংসা দেখতে চাই। আজ থেকে আমাদের হিট লিস্টে অর্জুন সিং তুফানের নামটা সবার উপরে হবে। দাঙ্গায় যারা মারা গেছেন তাদের মৃত্যুতে আমি খুশি নই, বরং দুঃখী। কারণ তারাও ভারতবাসীই ছিল, আমাদের ভাই ছিল। আমাদের লক্ষ্য তাদের মারা নয়, বরং তাদের গ্রেপ্তার করে বোঝানো যে ওদের লড়াইটা ভিত্তিহীন। দে আর জাস্ট ফাইটিং এ বেসলেস ম্যাটার। ক্যাপ্টেন অর্জুন, এটা আপনিও জানেন আতঙ্কবাদের শিকড় আমাদের সীমান্তের এপারে নয়, সীমান্তের ওপারে। সো ডোন্ট ইউ থিঙ্ক ইটস রাদার ডিফিকাল্ট টু রেডিকেট টেররিজম ফ্রম দ্য রুট? নো, আই ডোন্ট থিঙ্ক সো। বরঞ্চ আমি বলতে চাইছি যে খুব তাড়াতাড়ি এই রাজ্য থেকে আতঙ্কবাদ শেষ করে দেব। আর রইল এই পাকিস্তানের ব্যাপারটা, আগের দুটো লড়াইতে তো আমরা ওদের দেখিয়েই দিয়েছি যে আমরা যখনই চাইব ওদের সাথে হোলি খেলতে পারি। হ্যালো। হাই অর্জুন, আমি সোনিয়া। হাই, হাউ আর ইউ? আই এম প্রাউড অফ ইউ। এখন তো তোমাকে দুটো জায়গাতেই দেখা যায়, নিউজ পেপারের ফ্রন্ট পেজে, না হলে টিভিতে। আমি কিছুক্ষণ আগে তোমার ইন্টারভিউ টিভিতে দেখলাম। কংগ্রাচুলেশন সুইট হার্ট, 5 জন উগ্রপন্থীকে মেরে তুমি তোমার সফলতার পতাকা উড়িয়েই দিয়েছো। তুমি কোথায়? মাথাটা নাবিয়ে নিজের মনের মধ্যে উঁকি মেরে দেখো, দেখতে পেয়ে যাবে। কি ব্যাপার,
খুব রোমান্টিক মুডে আছো। তোমাকে টিভিতে দেখে আমি এত খুশি হয়েছি, যদি তুমি আমার সামনে থাকতে তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরতাম। ঠিক আছে ঠিক আছে, আর বোর করো না, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। Love me baby, love me baby. क्यों बोले hello hi, क्यों डाके काछे आए, क्यों आবার পিছে যায়, क्यों প্রেমে পড়ে যায়। আমি Bombay girl, আমি Bombay girl. Look me baby, look me baby. আমি Bombay girl, আমি Bombay girl. Love me baby, love me baby. Bombay girl, 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 Bombay girl. Paparappa, paparappa, paparappa. Oh, কত যে নেশা এই দু চোখে, কত যে আশা আছে বুকে। দেখে যে আমার পাগল হয়ে খুঁজে ফেরে আমাকে। তেজে আমার কত ক্রাউন, আশিক আমার টাউন টাউন, কালার আমার একটু ব্রাউন, করে মনে সিগন্যাল টাউন। আমি Bombay girl, আমি Bombay girl. Look me baby, look me baby. আমি Bombay girl, আমি Bombay girl. Love me baby, love me baby. হো চাই যেখানে হাঙ্গামা করি, এমনই আমার জওয়ানি। মনেতে শুধু পাওয়ার আশা, মুখেতে আমার কাহানি। আমার জলবা আমার জাদু, হয়ে যায় সবাই বেকাবু। চ্যালেঞ্জ নিও না বাবু, হয়ে যাবে নিজে কাবু। আমি Bombay girl, আমি Bombay girl. Look me baby, look me baby. আমি Bombay girl, আমি Bombay girl. Love me baby, love me baby. क्यों बोले hello hi, क्यों डाके काछे आए, क्यों आবার পিছে যায়, क्यों প্রেমে পড়ে যায়। Bombay girl, 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 Bombay girl. ক্যাপ্টেন তুফান আমাদের পেছনে আসবে, এদিক ওদিক লুকিয়ে পড়ো। কাম অন, হারি আপ।
আমি জানি তুই কার জন্য চিন্তা করছিস, কিন্তু চিন্তা করিস না, তোর গুলের কিচ্ছু হবে না। আমি ওকে ফিরিয়ে আনবো। শুনেছি পুলিশের লোকেরা আতঙ্কবাদীদের এনকাউন্টারে মেরে ফেলে। তোকে এটা কে বললো যে আমরা আতঙ্কবাদী? আমরা তো আমাদের অধিকারের জন্য লড়ছি। গুল যদি পুলিশের হাতে মারা যায় তবুও তার মৃত্যু বিফলে যাবে না। একটা সৈনিকের রক্ত যখন মাটিতে পড়ে তখন তা ব্যর্থ হয় না, ও আকাশের বুকে তারা হয়ে জ্বলতে থাকবে। কাঁদিস না তুই, সব ঠিক হয়ে যাবে। ছাড় এটাকে। স্যার, সাইনাটকে আত্মহত্যা করার চেষ্টা করছিল। তুমি যেসব লোকের জন্য তোমার জীবন দিতে চাইছিলে তাদের নজরে তোমার জীবনের কোনো মূল্য নেই। বর্ডারের ওপারের লোকেরা কাদিরকে বন্দুকের মতন ব্যবহার করছে, আর কাদির তোমাদের মতন যুবকদের বন্দুকের গুলির মতো। আইন থেকে বাঁচার এখন একটাই রাস্তা, সরকারি সাক্ষী হয়ে যাও। তুমি নিজের সময় নষ্ট করছো ক্যাপ্টেন। আমি একটা সত্যিকারের সৈনিক, কর্তব্যের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমি আমার দলের সাথীদের সাথে বেইমানি করব না। আমি তোমায় শুধু 24 ঘন্টার সময় দিচ্ছি, শুধু 24 ঘন্টা। কি সিদ্ধান্ত নিলে তুমি? দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসছে। আমি? আমাকে মা বলবার অধিকার তো নেই। আমি তো শুধু 9 মাস গর্ভে রেখে তোকে জন্ম দিয়েছিলাম, কিন্তু যে ভারত মা তোকে 21 বছর বুকে ধরে আগলে রাখলো, আরে তুই ওরই হতে পারলি না, তাহলে আমার জন্য তোর মনের মধ্যে কি জায়গা থাকবে? আমি তোকে কোনো উপদেশ দিতে আসিনি, শুধু শেষবারের মতো আমার ছেলের মরা মুখটা দেখতে এসেছি। এমন কথা বলুন না আম্মি। একদম ঠিক বলেছেন মা, এটা আমাদের দেশের সৌভাগ্য। আমাদের দেশের কোনো মা তার নিজের ছেলেকে বেঈমান রূপে দেখতে পছন্দ করেন না। তুমি মা আর আমাদের দেশ দুজনকে অসম্মান করেছো। একটা কথা মনে রেখো গুল, যে মা তার সন্তানকে মন থেকে দূরে সরিয়ে দেয় না,
তার কোনো জায়গায় ঠাঁই নেই, না এই পৃথিবীতে না উপরের দুনিয়ায়। এখনো কিচ্ছু নষ্ট হয়নি, এখনো কিচ্ছু নষ্ট হয়নি গুল। বাবা, এটাতেই তোর মঙ্গল। ক্যাপ্টেন সাহেব আমাকে কথা দিয়েছেন, ইনি তোকে ছেড়ে দেবেন। আম্মি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে ক্যাপ্টেন, আমি সবকিছু বলে দেবো, সবকিছু বলে দেবো আমি। হ্যাঁ। হ্যালো, নূর মোহাম্মদ আজাদ, আমাদের লড়াই তোমার সঙ্গে নয়, তোমার সরকারের সঙ্গে। যদি বাঁচতে চাও তো 24 ঘন্টার মধ্যে গুলকে ছেড়ে দাও, না হলে কুকুরের মতন মারা যাবে। তুমি একটা ফৌজিকে ধমক দিচ্ছ আজাদ, তাও আবার পাগল ফৌজিকে। আজাদ, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। যদি গুলকে না ছাড়ো তাহলে দেশের বুকে শহীদ হবার জন্য প্রস্তুত থেকো। আমি তোমার সাথে দেখা করে কিছু কথা বলতে চাই। কথা বলতে চাও না, আমার বুকটা তোমার গুলিতে ঝাঁঝরা করে দিতে চাও। আমি তোমাদের চাল ভালো মতনই জানি তুফান, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না, বুঝলে? তুমি আমাকে চিনতে ভুল করছো আজাদ। হিংসার উপর ভিত্তি করে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। আমি কোনো ফৌজি নয়, একজন নাগরিক হিসাবেই তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একা আসবো এবং খালি হাতেই আসবো। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি বেশি চালাকি করার চেষ্টা করো তবে তার পরিণাম এত ভয়াবহ হবে যে তুমি কল্পনাই করতে পারবে না। দেখা করার জায়গা এবং সময় আমি তোমাকে বলবো। বলো, কি কথা বলতে চাও? আমি এটাই বলতে চাইছি যে তুমি ওই দেশের সন্তান। যেই বাইরের শক্তির জন্য তুমি এই লড়াইটা লড়ছো, ওরা তোমার বন্ধু নয়, শত্রু। তোমাদের স্বাধীনতা ওদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য হলো শুধু আমাদের দেশে আতঙ্কবাদকে জিইয়ে রাখা। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি তোমার সঙ্গীদের নিয়ে আত্মসমর্পণ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের কোনো শাস্তি হবে না। তোমরা সবাই আবার নতুন করে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারবে। মনে হচ্ছে তোমাদের সরকার আমাদের শক্তি থেকে ভয় পেয়ে গেছে ক্যাপ্টেন। এই জন্য তোমাকে অহিংসার অবতার হিসেবে এখানে পাঠানো হয়েছে। কেননা তুমি নন ভায়োলেন্সের কথা বলে আমাদের অস্ত্র সমর্পণ করতে বাধ্য করো। কিন্তু এটা অসম্ভব ক্যাপ্টেন। কোনো আন্দোলন একদিনে হয় না। যখন অন্যায় অবিচার একটা শেষ পর্যায়ে এসে দাঁড়ায়, তখনই জন্ম নেয় বেইমানির যুদ্ধ। তোমাদের সরকার আজ পর্যন্ত আমাদের কি দিয়েছে? এখনও আমাদের ঘরগুলো অন্ধকার। ৬৭ বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার, কিন্তু আমাদের রাজ্যের লোক আজও গরিবের থেকে নিচে জীবনটাকে অতিবাহিত করে চলেছে। কেন ক্যাপ্টেন? এই জন্য তুমি সরকারকে সম্পূর্ণরূপে দোষ দিতে পারো না আজাদ। উন্নতি আর শান্তি রেশন দোকানে খুঁজে পাওয়ার মতন জিনিস নয় যে রেশন কার্ড দেখেই তোমাদের দিয়ে দেওয়া হবে। গুণীজনের একদম সত্য বলে গেছেন, কুকুরের লেজ যতই টানাটানি করো না কেন, হাজার চেষ্টা করেও সেটাকে কখনো সোজা করা যায় না। আমাদের দেশে রাজতন্ত্র নেই আজাদ, জনতার সরকার। তোমাদের যা দাবি তা তোমরা সরকারের কাছে রাখো, কিন্তু কাশ্মীরকে দেশ থেকে আলাদা করার কথা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। এই সমস্যার সমাধান আর কথার মাধ্যমে হবে না ক্যাপ্টেন, কেননা আমরা মাথায় কফন বেঁধে ময়দানে যুদ্ধে নেমে পড়েছি। এখন যদি আমাদের মধ্যে কোনো ফয়সালা হয় তা যুদ্ধের মাধ্যমে হবে। আমাদের যেরকম করে হোক স্বাধীনতা দরকার ক্যাপ্টেন, যেরকম করে হোক স্বাধীনতা দরকার। আজাদ, এখন আমি ভারতীয় ফৌজি নয়, একজন ভাইয়ের মতন করে বোঝাচ্ছি, বন্ধ করো এসব। যুদ্ধের ময়দানে আমাদের মোকাবেলা তো ওই পাকিস্তানও করতে পারে না যাদের হাতের কাঠের পুতুল তোমরা। তাহলে তুমি আর তোমার কয়েকজন সঙ্গীর ক্ষমতাই বা কতটুকু? হ্যাঁ, যখন একজন ফেরারি তার মাথায় এবং বুকে আন্দোলনের আগুন নিয়ে আবার উঠে দাঁড়ায় না ক্যাপ্টেন, তখন বড় থেকে বড় সরকারকেও তার কাছে মাথা নত করতে হয়।
তোমাদের সরকারও নিচ্ছু হবে, আর দেশের যে অংশ যেটা আমাদের, সেটা তোমাদের আমাদের অধিকারে তুলে দিতেই হবে। এই যুদ্ধ তো সেই দিন শেষ হবে যেই দিন এই রাজ্যের বুকে আমাদের নিজস্ব পতাকা সবার উপরে উঠতে থাকবে। ওই দিন কখনো আসবে না আজাদ। যদি তোমরা কোনো ঝান্ডা বানিয়েও থাকো, ওটাকে কফন মনে করে যত্নে রেখো। আর গিয়ে ওদেরকেও বলে দাও যারা তোমার পিছনে আছে, যে ভারতের মাটিতে তিরঙ্গা ছাড়া অন্য কোনো ঝান্ডা কোনোদিনও উড়বে না। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, শহীদের রক্ত দিয়ে বানানো এই তিরঙ্গা ভারত মায়ের শান্তির আঁচল। এর ছত্রছায়া থাকবে তো বেঁচে থাকবে, নাহলে এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে যে তোমাদের কোনো অস্তিত্বই থাকবে না এই পৃথিবীর বুকে। যাও, তোমার মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, একটা নতুন জীবন শুরু করো। স্যার, আমি তোমার প্রতি কোনো করুণা করিনি। থ্যাঙ্কস। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি গুল, গাজীপুরে আমার এক খুড়তুতো বোন আছে, আমরা দুজন ওখানেই চলে যাব। ঠিক আছে আম্মি। আর হ্যাঁ, যাওয়ার আগে আমরা পীর বাবার দরগায় যাব। আমি মানত করেছিলাম, যখন তুই ছাড়া পাবি তখন আমি ফুলের চাদর চড়াবো। ঠিক আছে আম্মি, তাই হবে। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় আমি এখানে তোমার মুক্তির জন্য দোয়া করতে এসেছি, কিন্তু আমার মনোবাঞ্ছা তো দোয়ার জন্য হাত ওঠানোর আগেই পূরণ হয়ে গেছে। আম্মি, আমাকে এখন যেতে হবে, আমি তাড়াতাড়ি চলে আসবো। আজাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তুমি মরে গেলেও তোমার মুখ তুমি কিছুতেই খুলবে না। তাও আমাদের আগের এলাকায় হানা দেওয়া হয়েছিল। এটা তো ভালো হয়েছে গুল যে আমরা সঠিক সময় সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, না হলে মারা যেতাম। গুল, একটা কথা বলো তো, তুমি ওখান থেকে পালালে? পুলিশের লোকজনদের মেরে পালিয়েছে আজাদ ভাই, যদি না পালাতাম তো ওরা আমাকে মেরে দিত। ইউ আর ডান আ গুড জব। পুলিশ বাহিনীকে মেরে পালানো কি অত সোজা কাজ? আমাদের এই মুভমেন্টের জন্য তোর মতো সাহসী ছেলের খুবই দরকার। খুবই ক্লান্ত দেখাচ্ছে, বিশ্রাম কর। আজাদ, আজাদ, এই গুলের কিছু একটা ব্যবস্থা। এর ওপর নজর রাখা খুবই দরকার। তাসলিম, এদিকে আসো, এদিকে আসো। কি ব্যাপার? তাসলিম, আমি বাবা আর আজাদ ভাইয়ের কাছে মিথ্যা কথা বলেছি যে পুলিশের লোকজনদের মেরে আমি পালিয়ে এসেছি, কিন্তু আসলে ক্যাপ্টেন অর্জুন সিংহর মতো ভালো মানুষের জন্যই আমি এখানে আসতে পেরেছি। হে আল্লাহ!
তাসলিম পুলিশ অত নিষ্ঠুর নয় যেটা আমাকে বলা হয়েছিল, কিন্তু আমার চোখ খুলে গেছে। চলো এখান থেকে পালাতে হবে তাসলিম, চলো পালাতে হবে, চলো। ওই দেখো পালাচ্ছে, চলো। গুল স্বাধীনতার রক্ত চায়, স্বাধীনতার জন্য রক্তে স্নান করতে হয়, রক্ত দিতেও হয়। তাসলিম! তাসলিম! ননিপাল, একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। গুল! 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 স্যার, না স্যার আমার তাসলিমকে বাঁচান স্যার। তাসলিম আর কিচ্ছু আমার হবে না। তাসলিমকে বাঁচান। চলো আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। না স্যার না, এখন আমার যাওয়ার সময় এসে গেছে স্যার, আমার যাওয়ার। এই যে কোরআন শরীফ আম্মিকে দিয়ে দেবেন স্যার। আপনি তো আমাকে মাফ করে দিয়েছেন স্যার, কিন্তু বোধহয় ওই আল্লাহর সামনে আমার দোষ ক্ষমার যোগ্য ছিল না বোধহয় স্যার। না গুল, প্রায়শ্চিত্তের চোখের জলে সব পাপ দিয়ে যায়। বেঁচে থাকতে আমি একটা গদ্দার ছিলাম, কিন্তু কিন্তু মরার সময় আমি একটা সত্যিকারের হিন্দুস্তানি হয়ে মরতে চাই স্যার, সত্যিকারের হিন্দুস্তানি হয়ে। জয় হিন্দ। যে কোনো আন্দোলন লিডার ছাড়া বাঁচতে পারে না, যে কোনো লড়াই লিডারশিপ ছাড়া হয় না। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো মাসুদ কাদির সাহেবকে জেল থেকে ছাড়ানো। এর জন্য আমরা ভেবে নিয়েছি কালকে শহরে বিভিন্ন জায়গায় বোমের ধামাকা করতে হবে, আর শহরের বিভিন্ন জায়গায় গুলির বৃষ্টি করে শহরে অরাজকতা সৃষ্টি করবে, যাতে সরকার নিরুপায় হয়ে কাদির সাহেবকে ছেড়ে দিতে বাধ্য হয়। আজাদ, এই সময় তোমার নেওয়া যে কোনো পদক্ষেপ তোমার জন্য বিপজ্জনক হতে পারে। মাসুদ কাদির কোনো মামুলি লিডার নয়। ওকে গ্রেপ্তার করার পর পুলিশ কিন্তু চোখ বন্ধ করে শুয়ে থাকবে না, বরঞ্চ তোমার প্রত্যেকটা হামলার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে। যুদ্ধ শক্তি আর আবেগ দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে লড়তে হয়। আমরা মাসুদ কাদিরকে ছাড়াবো, আর তার জন্য সঠিক সময় আর সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে আমাদের। ক্যাপ্টেন সাহেব এখনো আসেননি? আপনি চিন্তা করবেন না মাসিমা, ও এক্ষুনি এসে যাবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? আপনি একদম চিন্তা করবেন না, ও এক্ষুনি এসে যাবে। মাসিমা। ক্যাপ্টেন সাহেব, গুল এসেছে না আপনার সাথে?
আপনি ওকে নিয়ে এসেছেন না? হ্যাঁ? খুব আফসোস হচ্ছে আমার, আমি আপনার ছেলেকে জীবিত আনতে পারিনি। ওর নিজের সঙ্গীদের গুলির নিশানা হয়েছে। মরার সময় এই মহান বইটি ও আমাকে সঁপে গেছে। আপনি এটাকে রেখে দিন। তুমি একজন হিন্দু হয়ে এই বইটা এত যত্ন করে আমার কাছে দিতে এসেছো, আর ওই লোকেরা যারা নিজেদেরকে সাচ্চা মুসলমান বলে, আর ওদের নজরে এই বইয়ের কোনো মূল্য নেই। যাদের গুলিতে শুধুমাত্র আমার ছেলের বুকে আজরা হয়নি, বরং আল্লাহর এই মূল্যবান বইটি, এই কোরআন শরীফের পাতাগুলো জখম হয়েছে। যেসব মুসলমান হিন্দুদেরকে শত্রু মনে করে, তাদেরকে আমার ছেলের মৃত্যু থেকে শিক্ষা নেওয়া উচিত। তার জীবন কোনো হিন্দু নয়, বরং তার জীবন এক মুসলমানই নিয়েছে। কতদিন অন্ধ হয়ে থাকবে এই দেশের লোক? কবে চোখ খুলবে আমাদের এই দেশের লোকদের? কবে? ভেঙে পড়বেন না মা, এরা না হিন্দু ছিল না মুসলমান, এরা শুধু আতঙ্কবাদী। এদের না আছে কোনো ধর্ম, না আছে কোনো মনুষ্যত্ব। চলুন মা, আপনার ইমাম সাহেব, এই টাকাগুলো রাখুন গুলের অন্তিম সৎকারের জন্য। একজন দেশদ্রোহীর অন্তিম সৎকারের জন্য আপনি টাকা দিয়ে ঠিক করছেন না স্যার। না জানি কত নিরীহ লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ওর লাশটাকে তো জঙ্গলে ফেলে দেওয়া উচিত ছিল, যাতে জঙ্গলি জানোয়াররা ওকে চিড়ে পুড়ে খেতে পারত। আমি জানতাম না ননিপাল যে তোমার ভেতর এত বড় শয়তান লুকিয়ে আছে। তোমার ভাবনা এত নিচু মানের আর বিচার এত বিষাক্ত যে তোমাকে মানুষ বললে মনুষ্যত্বের অপমান করা হয়। তুমি তো জানোই আমাদের দেশের নিয়ম আছে যে শত্রু যদি ঘরে আসে তাকে বুকে টেনে নিতে হয়। গুল তো ভারত মায়ের সন্তান ছিল। ও যে মাটিতে জন্ম নিয়েছিল আমরাও সেই মাটিতে জন্মেছি। কুল পর নয়, সেও আমাদের ভাই ছিল। আমি সরি স্যার, আমি সরি। হ্যাঁ ইন্সপেক্টর, আমি জানি মাসুদ কাদির, কাঁধ তোমার কিন্তু বন্দুক অন্যের। আর ওই প্রতিবেশী দেশ যারা তোমাকে মোহরার মতন ব্যবহার করছে, তারাও অনেক বড় ভুল করছে। তোমরা এটা ভাবছো কি করে? এই সামান্য কয়েকজন লোকজন নিয়ে এই কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেবে? বিশ্বাস তো এটাই করি ক্যাপ্টেন অর্জুন। আমার পুরো বিশ্বাস আছে আমাদের খোদাই জেহাদে সফল হতে আমাদের সম্পূর্ণ সাহায্য করবেন। দিস ইজ নট এ হোলি ওয়ার। এটা আন্দোলন নয় মিস্টার কাদির, এটা বিশ্বাসঘাতকতা নিজের দেশের সাথে, নিজের জন্মভূমির সাথে। তোমাদের ধর্মে তো লেখা আছে নিজের দেশের প্রতি সহানুভূতিশীল থাকতে। আমরা কি করে এটাকে নিজের দেশ বলে মেনে নেব? এখানকার সরকার না তো আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে পারে, আর না আমাদের মাতৃভূমির জনসাধারণকে।
আই নো মিস্টার মাসুদ কাদের, তুমি কি বলতে চাইছো আমার জানা আছে, কিন্তু একটা কথা তুমি জেনেও একবার জেনে নাও, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ডেমোক্রেসি ইন দিস ওয়ার্ল্ড। ভারত এমন এক দেশ যেখানে সব ধর্মের লোকেদের নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে। আর তুমি যে দেশের কথা বলছো না, ওখানে নিজেদের ধর্মের লোকদের জীবন নিচ্ছে। এই দেশে তোমাদের কোনো বিপদ নেই, তুমি পথভ্রষ্ট, তবুও ভারতীয়। এই জন্য তোমায় একটা উপদেশ দিচ্ছি, খবরের কাগজের মাধ্যমে তোমার সঙ্গীদের বলো তারা যেন অস্ত্র ছেড়ে দিয়ে নিজেদেরকে আত্মসমর্পণ করে। তুমি বা তোমার সাথী যেই হোক, যাবজ্জীবন বা ফাঁসির শাস্তি হবে না, সব থেকে কম শাস্তি পাবে, তাদের নতুন জীবন শুরু করার সুযোগ দেওয়া হবে। এটা ক্যাপ্টেন অর্জুনের কথা। বিপ্লবের এই অগ্নিশিখাকে কোনোভাবেই থামিয়ে দেবার ক্ষমতা তোমার নেই ক্যাপ্টেন অর্জুন। যদি তুমি সত্যি চাও যে আমরা অস্ত্র সমর্পণ করি, এ লড়াই বন্ধ করে দিই, তো যাও দিল্লি, যাও তোমাদের প্রধানমন্ত্রীর কাছে, আর ওনাকে বলো এই রাজ্যকে টুকরো করে এই দেশ থেকে আলাদা করে দাও, আমাদের হাতে তুলে দাও, আমাদের স্বাধীন করে দাও। তোমার এই স্বপ্ন কোনোদিন সত্যি হবে না কাদির। তুমি কি ভেবেছ এই দেশের স্বাধীনতা আমরা লালিপপ খেয়ে পেয়েছি? হ্যাঁ, অনেক রক্ত ঝরিয়ে পেয়েছি। এটা শহীদের দেশ। এই দেশের মাটিতে আজও নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, শহীদ ভগৎ সিং এর মতন অনেক লোক আছেন যারা নিজের দেশের জন্য হাসতে হাসতে নিজের জীবন উৎসর্গ করতে পারেন। হ্যাঁ, তোমরা এবং তোমাদের পিছনে যে দেশ আছে তার সামর্থ্যই বা কতটা। আমি ঘোষণা করছি, যে চোখ ভারতের দিকে উঠবে তা উপড়ে নেওয়া, যে পা ভারতের দিকে এগিয়ে আসবে তা কেটে ফেলা হবে। স্বাধীনতার পর থেকে এখনো কারো সাহস হয়নি যে এই রাজ্যকে দেশ থেকে আলাদা করবে। নমস্কার মা। আদাব। মা, এটা আপনারই আমানত, আজ থেকে আপনার সঙ্গেই থাকবে। আমি জানি আপনার মনে যে আঘাত লেগেছে তা হয়তো সারা জীবনেও মিটবে না, তবু আপনাকে বাঁচতে হবে মা, এই মেয়েটির জন্য বাঁচতে হবে। হ্যালো, নূর মোহাম্মদ আজাদ, এখন তুমি মৃত্যুর কাছাকাছি বসে আছো ইন্সপেক্টর। আর কয়েক মুহূর্তের মধ্যেই তোমার পুলিশ স্টেশন ধামাকার মতন উড়ে যাবে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, কাদের সাহেব কোথায়? এখানে নেই। কখন থেকে? জানি না। ঝাঁঝরা করে দাও সবাইকে। ক্যাপ্টেন তুফান, তুমি কয়েদিদের লাশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কি করতে